আমাদের অদ্বৈত প্রভু এরই পাশাপাশি শুনিয়েছেন আমাদের এক গভীর জ্যোতিষ সিদ্ধান্ত। কি কি সে ভবিষ্যৎবাণী? আগামী দিনের সেই মহানায়ক আমাদেরই নিমাই, আগামী বাঙালির সেই মহাপ্রভু। ওইটুকু ছেলে, তার গাম্ভীর্য, তার ব্যক্তিত্ব আমাদের মতো আধ বুড়োদের সমান সমান। অথচ সেই যখন আমার অন্দরমহলে গিয়ে তার সীতামার কাছে আদর আবদার করে, তখন তাকে দেখে মনে হয় দুগ্ধপোষ্য শিশু। সে যে কি, সে কি মুক্ত, না হিরে, না পরশ পাথর? পঞ্চভূত হলো ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম। ঠিক তেমনি বৈষ্ণব ধর্মেরও 5টি শাখা আছে, এবং এই 5টি শাখাই ভাব নির্ভর, এবং এই পঞ্চভাব নিয়েই ভাব পঞ্চক। বলো তো ভাব পঞ্চক কি? সে কি? তোমরা সকলেই বিস্মৃত হয়েছ। নিমাই নিমাই যে আর আমার পাঠক গৃহে আসে না, সে কথা আমি বিস্মৃত হয়ে যাই। আমার এই বৃদ্ধকে তোমরা ক্ষমা করো। হ্যাঁ, তোমাদের কি যেন বলছিলাম? আগে ওই ভাব পঞ্চকের ব্যাখ্যা জানাচ্ছিলেন গুরুদেব। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ভাব পঞ্চক শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, এই 5টি প্রধান ভাব, এবং এই 5টি ভাবকে নিয়ে ভাব পঞ্চক। এখন প্রশ্ন হচ্ছে যে ভাব কাকে বলে? তোমরা তো সকলেই জানো যে পরম জ্ঞানী মাধ্যী মাধবেন্দ্র পুরী আমার পরম আরাধ্য গুরুদেব। গুরুদেব, মাধ্যী কাকে বলে? আজ থেকে 350 বছর আগে মধ্যযুগে এক গরিব ব্রাহ্মণের ঘরে মাধ্যাচার্যের জন্ম হয়েছিল। মাত্র 9 বছর বয়সে অচ্যুত প্রচ্য সাধুর কাছে দীক্ষান্তে তার নাম হয় আনন্দ তীর্থ। এরই রচনা করা ব্রহ্মসূত্র টিকা গ্রন্থটি তোমরা ভবিষ্যতে উচ্চমার্গীয় পাঠে অধ্যয়ন করবে। এর আরেকটি রচনা পুরাণ প্রজ্ঞা দর্শন। এই পুরাণ প্রজ্ঞা দর্শন গ্রন্থে বৈষ্ণবীয় সাধন মার্গের যে পথ নির্দেশ করা আছে, সেই পথ যারা অনুসরণ করেন তাদেরকে মাধ্যী বলা হয়। আমার পরমারাধ্য গুরুদেব মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরী, মহাজ্ঞানী কেশব ভারতী, এমনকি নবদ্বীপের অধিকাংশ বৈষ্ণবী মাধ্যী সম্প্রদায়ভুক্ত। মাধ্যী বৈষ্ণবেরা বলেন যে ভাবই হচ্ছে
সাধন মার্গের উচ্চতম ভাগ। ভাব কাকে বলে গুরুদেব? এই এই হলো এক অতি জটিল দার্শনিক প্রশ্ন। ভাব কাকে বলে? ভাব পঞ্চকের ভাবগুলির মধ্যে মিলই বা কি, বিভেদই বা কি? এই নিয়ে দ্বিধা, দ্বন্দ্ব, তর্ক, বিচার এর আর কোনো শেষ নেই। তবে কয়েক বছর আগে নিমাই তার সরল মতিতে এর যে ব্যাখ্যা আমাকে শুনিয়েছিল, সেরকম ব্যাখ্যার আমি সারা জীবনে কখনো শুনিনি। সেদিন ভোরবেলা গঙ্গা স্নান সেরে বাড়ি ফিরে এসে দেখি নিমাই দাওয়ায় বসে আছে। কে ওখানে? আমি গুরুদেব। দীর্ঘজীবী হও বৎস। কি কাণ্ড! এত সকালে তুমি এখানে কেন? তুমি যে এখানে এসেছো তোমার মাতা পিতা সেটা জানেন? না। তাদের অনুমতিও নিয়ে আসুন। কেন এমন করো গো? তুমি বড় চঞ্চল। তোমার এই মুখখানি দেখে আমি বাৎসল্যে দ্রবীভূত হই, আর তুমি তার সুযোগ গ্রহণ করো। তোমার পিতা কত উদ্বিগ্ন হবেন বলো তো। চলো চলো, তোমাকে বাড়িতে দিয়ে আসি। কিন্তু গুরুদেব, আমার একটা খুব জরুরি প্রশ্ন ছিল। কি প্রশ্ন? ভাব কাকে বলে? এই প্রশ্ন তোমাকে কে শেখালো? বিশ্বরূপ? না, কাল আমি নাট মন্দিরে বসে গান শুনছিলাম। সেখানে শুনলাম যে ভাবের ঘর থেকে ফিরি ঘরে। আবার যখন হরি বাবাজির ওপর ভর হয় তখন লোকে বলে মহাভাব এসেছে। আর আমি যখন দাদার সঙ্গে ঝগড়া করতাম তখন মা এসে বলতেন যা ভাব করে নে। এতে আমার খুব দ্বন্দ্ব হয় গুরুদেব। ভাব কথাটার আসল অর্থ তাহলে কি? বেশ তো, তুমি আমাকে বলো, তোমার কি মনে হয়? ঠিক আছে। ভাব বহু রকম। মানুষের বয়সের সাথে সাথে ভাবও বাড়ে। এই যেমন আমি এখন তো আমি ছোট, তাই আমার ভাব হয়েছে আমাদের বাড়ির দুটো গরুর সঙ্গে। আমি যখন আরো বড় হব, মানে আমার দাদার মতো, তখন আমার ভাব হবে পুঁথির সঙ্গে। আমি যখন আরেকটু বড় হব, তখন আমার ভাব হবে আমার সংসার, আমার পরিবারের সঙ্গে, মানে আমার মা বাবার মতো। আমি যখন আরেকটু বড় হব, তখন আমার ভাব হবে ঠাকুরের সঙ্গে, আমাদের পাশের বাড়ি অহল্যা পিসির মতন। তিনি তো দিন রাত চন্দন ঘষছেন, মালা গাঁচ্ছেন, ভোগ রাখছেন, আর অনর্গল ঠাকুরের সঙ্গে ভাব জমাচ্ছেন। হরি বল, হরি বল, হরি বল। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোবিন্দ গোপাল শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। তবে এসবই হলো শিশুর কথা। এবার তোমাদের দর্শন প্রসঙ্গ কিছু জানাই। ভাবের প্রথম ভাব হচ্ছে শান্ত ভাব। বুদ্ধদেব ছন্দককে বলেছিলেন, তুমি আমাকে অগ্নিশলা দিয়ে দগ্ধ করো, অতল জলে নিক্ষেপ করো, আমি কিন্তু দুঃখের সংসারে প্রবেশ করব না। এই যে সুখ দুঃখের ওপরে মনকে স্থাপন করা, এরই নাম শান্ত ভাব। এই শান্ত ভাব যখন আসবে তখন মনের গতি হবে ভিন্ন। তখন সারাক্ষণ মন বলবে, প্রভুর কাছে নিবেদন করবে, প্রভুর কাছে নিজেকে সমর্পণ করে বলবে, প্রভু তুমি প্রভু, আমি দাস। তুমি প্রভু, আমি দাস। তুমি প্রভু, আমি দাস। তুমি প্রভু, আমি দাস। এই ভাবের প্রভাব চলতে চলতে মনে আরো এক ভাবের উদ্ভব হয়। তখন মনে হয়
এই জগৎ চরাচর সব মিথ্যা, সত্য শুধু এই দাস্য, এই সমর্পণ। তখন আর প্রভুর সঙ্গে কোনো বিভেদ থাকে না, কোনো ভেদাভেদ থাকে না। প্রভু তখন হয়ে ওঠেন সখা, বন্ধু। অর্জুনের সৌভাগ্য হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণকে সশরীরে সখা রূপে পাওয়া। কত মানুষ আজীবনের সাধনার ফলেও এক মুহূর্তের জন্য তার দর্শন পায় না। আবার কেউ কেউ অতি সহজেই তার দর্শন পায়, তাকে ধরতে পারে। কেন এই পার্থক্য, কেন এই ভাবের পাত্র ভেদ? এ দর্শন শাস্ত্রের অতি প্রাচীন তর্ক। আজকের শিক্ষাদান এখানে সমাপ্ত করছি পুত্রগণ। আমি একটু অসুস্থ বোধ করছি, এবার তোমরা এসো। কল্যাণ। নারায়ণ নারায়ণ। এ খবর নিশ্চিত? আগে হ্যাঁ গুরুদেব, আপনি আমার সতীর্থ শশাঙ্ককে তো চেনেন। তার মাতুলালয় যশোহরে, সেখান থেকেই তার আত্মীয় বর্গের মাধ্যমে সংবাদ এসেছে যে পণ্ডিত প্রভাকর মিশ্র এখন রয়েছেন রঙ্গপুরে কিংবা বগুড়ায়। তবে এটা সাময়িক আশ্রয়। তিনি যেতে চান শ্রীহট্ট কিংবা যশোহরে। যদিও যদিও যশোহরের শৈব প্রতিপত্তি নিয়ে তার উদ্বেগ। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই। না না, এই বয়সে শৈব শাক্ত বৈষ্ণব বিতর্কে গিয়ে শুধু শুধু প্রভাকর মিশ্রের মতন একজন পণ্ডিত লোক কাল হরণ করবেন কেন? অতএব গুরুদেব, যশোহরে না গিয়ে নদিয়াতে। না না না, যদি জানাজানি হয়ে যায়। আচার্য, যদি আপনি আগে থেকে সুবুদ্ধি রায়কে জানিয়ে রাখেন। সুবুদ্ধি রায় রাজ কর্মচারী, তার উপরে সে সৎ ব্রাহ্মণ। সে রাজদ্রোহিতা করবে কেন শুধু শুধু? মার্জনা করবেন গুরুদেব। তিনি আগে ব্রাহ্মণ, তারপর হিন্দু, তারপর সুলতান হুসেন শাহের ভূতপূর্ব মনিব এবং সব শেষে তিনি অধিকারী। তাছাড়া পণ্ডিত প্রভাকর মিশ্রের মতো একজন মনীষীকে বাঁচিয়ে রাখার গুরুত্ব তিনি জানেন। তাছাড়া গুরুদেব, তিনি যদি জানেন তিনি কি কাজে হাত দিয়েছেন, তাহলে কি সে কাজ? আমার নাম প্রভাকর মিশ্র, এটা আমার চতুষ্পাঠী আশ্রম। গুরুদেব, রিয়াজ, গুস্তাখি মাফ করবেন গুরুদেব, কিন্তু আপনি যদি এরকম হঠাৎ হঠাৎ চেঁচিয়ে ওঠেন তাহলে আপনাকে এখানে লুকিয়ে রাখা দায়। আচ্ছা রিয়াজ, এটা কি বাড়ি বলো তো দেখি? সারা রাত ধরে আমি কোনো না কোনো সরীসৃপের পথ শব্দ শুনি। আচ্ছা, এটা কি আমার বিভ্রম? আজ্ঞে না, আপনি ঠিকই শুনেছেন। ওগুলো ইঁদুরের দৌড়াদৌড়ির শব্দ। তবে আপনার ঘরে প্রবেশ করবে না। এই ঘরের বাইরে চৌকাঠে কুলুঙ্গিতে বিষ ছড়িয়ে দেওয়া আছে। আসলে এটা একটা গুদাম ঘর। রাজশাহী পরগনার মসজিদের যত লপ্ত জমি আছে, সেই জমির ফসল এই গুদাম ঘরে রাখা হয়। বাইরে শাহী পাহারার ব্যবস্থা আছে, তাই তো আপনাকে এখানে রাখা এত সহজ। প্রভুর কি অদ্ভুত লীলা খেলা! পরম বৈষ্ণব প্রভাকর মিশ্র শেষে কিনা মসজিদের মরাই ঘরে আশ্রয় নিয়েছে। তাতে কি হয়েছে গুরুদেব? আপনি আমার ফুফা মখদুম শাহ গাজীর দোস্ত। কত বড় পণ্ডিত আপনি! আপনার সান্নিধ্য পেয়ে আমরা ধন্য। কিন্তু আপনি দিনরাত কি লেখেন বলুন তো? ভূতগ্রস্তের মতো। ঘুম নেই, বিশ্রাম নেই। রিয়াজ, ওরা যখন আমার চতুষ্পাঠীকে পুড়িয়ে ছাই করে দিল, তখন সেখানে অনেক অনেক পুঁথি ছিল, যার মধ্যে অনেকগুলোই দুষ্প্রাপ্য। ওই পুঁথির দ্বিতীয় সংস্করণ যদি আরো কারো কাছে থেকে থাকে, সে হচ্ছে ওই স্মৃতিকণ্ঠ বাগচির কাছে। স্মৃতিকণ্ঠ বাগচির কাছে? মানে যিনি পুঁথি পাত্তারির ব্যবসা করেন? তুমি তাকে চেনো?
এখান থেকে 2 ক্রোশ দূরে আমার চাচা থাকে। সেই চাচার ছেলে, মানে আমার চাচাতো ভাইয়ের স্ত্রী স্মৃতিকণ্ঠ বাগচির মেয়ে, নাম তার শবনম। স্মৃতিকণ্ঠ বাগচির মেয়ে শবনম। আসুন বাগচি মশাই, আসুন, ভেতরে আসুন। কি ব্যাপার বলো তো জগদীশ? বসুন। হ্যাঁ, বসছি। আমার সঙ্গে আচার্যের দেখা হলো হরিসভায়, সঙ্গে সতীমাও ছিল। তা অদ্বৈত আচার্য আমাকে বললেন একান্তে ডেকে যে আপনি এখান থেকে নিঃশব্দে বেরিয়ে আমার আশ্রমে চলে যান, সেখানে জগদীশ আছে, বড় গোপন সলা পরামর্শ আছে। আমি ততক্ষণ নবদ্বীপের বৈষ্ণব সমাজকে বক্তৃতায় মুগ্ধ রাখব। কি বিষয় বলছেন তিনি আজ? আজকে তার বলার বিষয় ছিল মায়াবাদ। তোমাকে কি বলবো জগদীশ, কি অপূর্ব বক্তৃতা! বাগচি মশাই, নিশাপুরের গিয়াসউদ্দিন খান চৌধুরীর পুত্রবধূ শবনমকে আপনি চেনেন? হাবশিরা তাকে লুট করে নিয়ে যায়। এতটুকু ফুটফুটে মেয়ে আমার, বড় সাধ করে তাকে আমি লেখাপড়া শিখিয়েছিলাম। মুগ্ধবোধ মুখস্থ বলতে পারত, রঘুবংশ থেকে আবৃত্তি করত, আর হাতের লেখা ছিল মুক্তোর মতো। তার হাতের নকল করা পুঁথি কি মূল্যই না পেত। তোমাকে কি বলবো জগদীশ, সেই মেয়ে আমার জাতি ভ্রষ্টা, জবন স্পর্শা। কোথায় রাখবো তাকে? তাই এ বিয়ে আমাকে মেনে নিতে হলো। ওরা জোর করে মেয়েটার ধর্ম নাশ করলো। এ কথা তো খুব কম লোকই জানতো, নবদ্বীপের অদ্বৈত আচার্য ছাড়া কাক পক্ষী তো জানতো না। তুমি তুমি কি করে জানলে জগদীশ? কেমন করে পেলে আমার এই মৃত্যুবান? লোকে তো জানতো সে মরে গেছে কবে। সংযত হন বাগচি মশাই, সংযত হন। আমি আপনার জাত মারতে আসিনি। আপনার কাঁধে এখন বিরাট দায়িত্ব, শক্ত করুন নিজেকে। যাক সে কথা। প্রভাকর মিশ্র এখন কোথায়? তা আমি নিশ্চিত করে জানি না, তবে এই অজ্ঞাতবাসে বসেও তিনি শবনমকে আদেশ পাঠিয়েছেন যে আপনার সঙ্গে ওর বিশেষ প্রয়োজন। আপনার সঙ্গে পরামর্শ না করে উনি ওনার স্বপ্ন পূর্ণ করতে পারছেন না। আমার সঙ্গে বিশেষ প্রয়োজন? কিসের স্বপ্ন? বিনষ্ট সমস্ত পুঁথি তার স্মৃতিতে অটুট আছে। তিনি আপনার কাছে জানতে চান যে বাংলার কোন চতুষ্পাটি, কোন মক্তব, কোন মন্দির আর কোন ধনী গৃহে কোন কোন পুঁথির নকল আছে। তারপর শুধুমাত্র অদ্বিতীয় পুঁথিগুলি তিনি তার স্মৃতি থেকে উদ্ধার করবেন। আর সেই পুঁথির লিপিকার হবেন আপনার শিক্ষিতা কন্যা শবনম। সে কি বিধর্মী জবনের স্ত্রী? সে হবে শাস্ত্র গ্রন্থ জ্ঞানের আকরের লিপিকার, আর আমি হব সেই পাপের অংশীদার। কিসের পাপ? যুগ যুগান্ত ধরে বাংলার পণ্ডিত সমাজ যাকে তিলে তিলে সঞ্চয় করেছিলেন, এক লহমার বহ্নিৎসবে তাকে পুড়িয়ে ছাই করে দেওয়াটা পাপ নয়? তোমাকে সমাজ থেকে বিচ্যুত করাটা পাপ নয়? শোনো শবনম, আমি তোমার পিতৃব্যতুল্য, আমি শাস্ত্রজ্ঞ। আমি তোমাকে বলছি, এ তোমার কর্তব্য, ঋণ শোধের উপায়। ঋণ? কিসের ঋণ? জন্মসূত্রে অর্জিত, বাল্যে লালিত, শিক্ষায় শীলিত ধর্মের কাছে ঋণ। সেই ধর্ম যে আমায় বিপদের মুহূর্তে ত্যাগ করে, মানুষের জঙ্গলে আমাকে একলা ফেলে পালায়। না না মিশ্র ঠাকুর, না, আপনি ভুল করছেন। আপনি ভুল লোককে বেঁচেছেন। আমি স্মৃতিকণ্ঠ বাগচির মেয়ে হয়তো ছিলাম, কিন্তু আজ আর নই। আজ আপনাদের নিয়ম নিষ্ঠা, আচার বিচার, শাস্ত্র কাব্য কিছুই আমি মানি না।
কারণ আজ আমি শবনম। আল্লাহর দোয়ায় আমার দুটি সন্তান আছে। আজ তাদের ধর্মই আমার ধর্ম। আর সে ধর্মে বলে, কাফেরের শাস্ত্র লিখে নকল করা তো দূরে থাক, তাকে পাঠ করাও এক মস্ত বড় গুনাহ। কাজী আপনি আমায় ক্ষমা করবেন। চলেই যদি যাবি মা, তবে এলি কেন? সব ভুলে ভালোই তো ছিলাম আমি। কেন এলেন আপনি এতদিন পরে? নমো নারায়ণায় নমঃ। বাবা যে বলতেন, সারা বাংলায় দুটো মানুষকে দেখলে প্রণাম করতে ইচ্ছে করে, এক অদ্বৈত মহাপ্রভু আর এক আপনি পণ্ডিত শ্রেষ্ঠ প্রভাকর মিশ্র। আজ আজ সেই আপনি আমার কাছে হাত পেতে চাইছেন, আমি আমি কি করে ফেরাবো আপনাকে? তবে আজ আমার যা ধর্ম, তাকেই বা আমি ফেরাবো কি করে? না না, আমি যে মা। ঠাকুর, তুই ফার্সি জানিস মা? কেন? আপনি কি ফার্সিতে শাস্ত্র অনুবাদ করবেন? না, আমি তোকে বাংলায় বলে যাব গৌড়বঙ্গের ইতিহাস, আর তুই তা বাংলায় লিখে ফার্সিতে অনুবাদ করে তোর কাছে রেখে দিবি। তোদের ঘরে তো ফার্সি বই আর কেউ পুড়িয়ে দেবে না। আর শাস্ত্র আমি নিজে আবার স্মৃতি থেকে লিখে পাঠিয়ে দেবো স্মৃতিকণ্ঠের কাছে, সোজা শান্তিপুর অদ্বৈত আচার্যের আশ্রমে। যেখানে রাজা গোকুলে বাড়ছেন, এক আশ্চর্য নাক্ষত্রিক যোগাযোগ রে মা। এক মহাবলী পুরুষ আসছেন গঙ্গা তীরে, যার তেজেই বদলে যাবে বাংলার ইতিহাস, নতুন চেহারা নেবে বাংলার মানচিত্র। তার অভিষেকের আয়োজনে আমি প্রদীপের সলতেটুকু পাকাতে চাই রে মা। তোর বাংলার ইতিহাস জানা যে বড় জরুরি। এ কাজে তুই আমাকে সাহায্য করবি তো মা? বল মা, বল, কথা দে। আমি তোমাকে কথা দিচ্ছি জগদীশ, তুমি যেমন তোমার গুরুর ব্যাপারে শঙ্কিত, তেমনি আমিও শঙ্কিত আমার সন্তানের ব্যাপারে। কারণ সে আজকে জড়িয়ে গেছে ভবিতব্যের এক জটিল খেলায়। হোক না বিধর্মী, তবু তো সে আমারই মেয়ে। আর প্রভাকর মিশ্রের উপর আমার শ্রদ্ধা সম্মানও কিছু কম নয়। আমি তোমাকে কথা দিচ্ছি জগদীশ, আমি প্রভাকর মিশ্রের সমস্ত রচনা তুলে দেব অদ্বৈত মহাপ্রভুর হাতে। কিন্তু তোমরা এত তাড়া করছো কেন বলো তো? বাংলায় নতুন হিন্দু রাজা আসছেন, এ ভবিষ্যৎবাণী আপনি শোনেননি? সেই রাজার জন্যই নতুন করে ইতিহাস লিখছেন গুরু প্রভাকর মিশ্র। জগদানন্দ আছেন? জগদানন্দ, আগে আমি জগদীশ ভট্ট, অদ্বৈত আচার্য এবং পণ্ডিত প্রভাকর মিশ্র উভয়ই আমার শিক্ষক ছিলেন। জগদানন্দ নেই?
বসুন। না, স্বামী পারিনি। সে কি, বাগচি মশাইকে নিতে আসার কথা? আচ্ছা, স্মৃতিকণ্ঠ ঠাকুর মশাইয়ের আপনার সঙ্গে যাওয়ার কথা ছিল। ছিল? ছিল মানে? উনি কোথায় গেছেন? তাকে তাকে উনি আসুন, সব বলবেন। উনি মানে জগদানন্দ? সে গেছে কোথায়? অদ্বৈত প্রভুকে খবর দিতে। খবর? কিসের খবর? আপনি আপনি অযথা ভয় পাচ্ছেন। আমি বুঝতে পারছি যে একটা কিছু ঘটে গেছে। আপনি দয়া করে খুলে বলুন। কিন্তু কিন্তু উনি যদি এসে... আপনি বুঝতে পারছেন না। এই জোয়ারের মধ্যেই আমাকে নৌকো ছেড়ে দিতে হবে, তাহলে আমি উজিয়ে যেতে পারবো না। আচ্ছা, বাগচি মশাই কি অদ্বৈত আচার্যের বাড়িতেই কি? আপনি কাঁদছেন কেন? আজ ভোর রাতে গৌরের পাইকে সে পালকি করে তাকে তুলে নিয়ে গেল। বলল সুলতানের আদেশ। সুবুদ্ধি রায় গৌরের অধিকারী, এরা তারই লোক। কোন পথে গেছে? বলল বিচালি ঘাটের কাছে পিচদারের নৌকা বাঁধা আছে। ঠাকুর মশাই একবার ভয় চেঁচিয়ে উঠেছিল, কিন্তু ওরা সঙ্গে সঙ্গে ওর মুখ বেঁধে... বুঝেছি। তুমি একেবারে ছেলে মানুষ। তোমার সন্তানাদি নেই? না, এখনো। বেশ, চলি। জগদানন্দকে বলো যে আমি সব শুনেছি। কিন্তু আপনি কোথায় যাবেন? এত বড় গৌড়ে একজন লোককে খুঁজে পাওয়া কি সম্ভব? গৌড়ে তো আমি যাব না। তবে যে করেই হোক প্রভাকর মিশ্রের কাছে পৌঁছানোটাই জরুরি। আরে আরে, কি হলো? কি করছোটা? কি কি হলো তোমার? দেখলি তো কি হলো? তুমি কি শিশু নাকি? দেখছো মুখে জল রয়েছে, তা এত হাসির কি হলো তোমার? আরে হাসির কিছু নেই। আশ্চর্য, বাংলার কোন ঘরে কোন সম্প্রদায়ের পতাকা উঠছে, এর ফিরিস্তির মধ্যে তুমি হাসির কি পেলে? আরে তোর মুখ দেখে আমি হাসছিলাম। আমায় দেখে? হ্যাঁ। কেন, আমি কি ভার নাকি? আরে না না না, ওই তোর প্রথম দিনের বলা কড়া কড়া কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছিল। ব্যাস। কি কথা? ওই আল্লাহর দোয়ায় আবার দুটি সন্তান, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। তুমি তুমি আবার আল্লাহর নাম নিচ্ছ? নাম ঈশ্বরের নামই তো নিচ্ছি রে বাবা। দেখ, আমার আজীবনের শিক্ষা আমাকে একটা কথাই শিখিয়েছে, নামটা বড় কথা নয়, বড় কথা হলো পথটা খুঁজে বার করা। আর আমার সেই পথ খুঁজে বের করার চলার পথে তুই হচ্ছিস আমার অন্ধের যষ্টি। নাও শুরু হলো। বলি আজ লেখাটেখা কিছু হবে কি না? ঘরে যে দুটো শিশুকে ফেলে এসেছি। কেন, এই শিশুটিকে বুঝি তোর পছন্দ নয় না? বুঝলি শবনম,
তোর আসার পথ ছেয়ে বসে থাকি সারাটা সকাল। সামনের ওই সুপুরি গাছের ছায়া দেখে বুঝতে পারি বেলা কত হলো। আমি বুঝি যে তোর ঘর সংসার হেসেল সামনে আসতে সময় হয়। আচ্ছা, তোর বর, তোর শ্বশুর কেউ কিছু বলে না? না। সে কি, গ্রামের লোকে তো 10টা কথা বলতে পারে, তুই একটা গৃহস্থ বাড়ির বউ, তুই রোজ দিন আমার কাছে আসিস কি করে? আসলে রোজ সকালে আমাদের বাড়ি থেকে 5 গ্রামের চৌকিদারদের বরাদ্দ বিলি হয়, আর সে বরাদ্দ যায় এ বাড়ি থেকে। বরাদ্দে ছুঁয়ে মরা গাড়িতে আমি রোজ চটচাপা দিয়ে আসি আর চটচাপা দিয়ে চলে যাই। আরে, তোর গরমে খুব কষ্ট হয় না? আচ্ছা, তোর শ্বশুর বাড়ি তো সব জানে, কেউ কিচ্ছু বলে না? না গো, তারা সবকিছু জানলেও তাদের কোনো কিছু বলার সাহস নেই ঠাকুর বাবা। কেন? তোমার দুটি পায়ে পড়ি, তুমি এসব কথা এখন জিজ্ঞেস করো না। আমার মাথা দিব্যি রইল, আমি সময় হলে তোমায় সবকিছু বলবো। কি ঠিক করলেন? না, এ হয় না, হতে পারে না। কেন হতে পারে না? কেন আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? আমি বিশ্বাস করলেও প্রভাকর মিশ্র আপনাকে বিশ্বাস করবেন না। কেন? আমি সুলতানি অধিকারী বলে? সারা গৌড় বাংলা জানে আমি অদ্বৈত আচার্যের ছাত্র। ত্রিসন্ধ্যা আহ্নিক না করে আমি জল স্পর্শ করি না। কোনোদিন কাউকে আমি অন্যায় বিধান দিইনি, আমি ধর্মতে চলি। তাহলে প্রভাকর মিশ্র কেন আমাকে বিশ্বাস করতে পারবে না? দেখুন, আমার প্রাণের বড় একটা মায়া নেই, সংসারেও কেউ নেই, তাই আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই। আপনি নিজেকে খুব মহৎ ভাবেন, তাই তো? কিন্তু আপনি একজন মিথ্যাবাদী, প্রবঞ্চক। আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন প্রতিপণ্ডিত। জানি আপনি আমাকে হত্যা করতে পারেন, কিন্তু আমি প্রমাণ করে দেব। কি আমি মিথ্যেবাদী? হ্যাঁ, আপনি অদ্বৈতাচার্যের ছাত্র, গোড়া ধর্মপ্রাণ, এ কথা সত্যি, কিন্তু অন্যায় বিধান আপনিও দেন। আপনার তৃতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে আপনি অন্যায় বিধান দিয়েছেন। বর্তমান সুলতান যখন আপনার কর্মচারী ছিলেন, তার সঙ্গেও আপনি অধর্ম আচরণ করেছেন। দেশের কত সুলতান বদল হয়েছে, কিন্তু আপনি আপনার সৌভাগ্যের সীমা প্রসারিত করে চলেছেন। তার কারণ আপনি জানেন কোন স্রোতের মাথায় কিভাবে নিজের নৌকো ভাসাতে হয়। সেই জন্য আপনার মতো সুযোগ সন্ধানীকে, আমার মতো সুযোগ সন্ধানীকে প্রভাকর মিশ্র বিশ্বাস করবে কেন? ঠিক তাই, ঠিক তাই। করবেন, করবেন, আপনি তাকে বিশ্বাস করাবেন। কিন্তু এতক্ষণে তিনি নিশ্চয়ই জেনে গিয়েছেন যে আপনি আমাকে জোর করে নবদ্বীপ থেকে সুলতানের নাম করে এখানে ধরে এনেছেন। তাই আমি যদি আপনার কথা গিয়ে তার কাছে বলি, তিনি মনে করবেন আমি আপনার চর। না না না, তিনি তা ভাববেন না। তাকে গিয়ে ছোট্ট একটা কথা ভাবতে বলবেন। আমার অনুরোধ, আমি তাকে ভাবতে বলছি। কেন তিনি সরকারি মরাই আছেন? কেন সরকারি পাইক তাকে আগলে রেখেছে? কেন সরকারি কর্মচারীর বউ তার ব্যবস্থাপত্র করছে, তার শ্রুতি রেকর্ড লিখে দিচ্ছে? এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আর আপনার মিস শবনম রোজ সন্ধ্যেবেলা একটা ফাঁকা শস্য ভাণ্ডারে কেন যায়? এই সন্দেহের সূত্র ধরে আমি কিন্তু দুজনকেই শেষ করে দিতে পারি। ভগবান, কি কষ্ট হচ্ছে? না না, এ সত্য নয়, আমি শুধু সম্ভাবনার কথা বলছি মাত্র। তাহলে শুভস্য শীঘ্রম, এই বলুন, জগদীশটা থাকলে ভালো হতো, আপনি চীনে যেতে পারতেন। এখন তো জাতপাত খুইয়ে আপনার মেয়েরই খোঁজ করতে হবে। আমি আপনাকে বহু কাল চিনি, কিন্তু এত বিষ যে। বিষ? সবে তো কলির সন্দেহ।
তাহলে জাতপাত ধুইয়ে মেয়ের কাছে যাচ্ছেন তো? দেখি, যখন সে আমারই মেয়ে, আমার রক্ত মাংসের অংশ, তৃতীয় পক্ষের স্ত্রী তো নয় যে মানুষটাকে বর্জন করে আমি সমাজ রক্ষা করব। বড় চ্যাটিং চ্যাটিং কথা বলছেন। আচ্ছা, আপনি আমাকে জোর করে নবদ্বীপ থেকে কেন ধরে আনলেন? আমাকে ডেকে পাঠালে কি আমি এখানে আসতাম না? জগদীশটা চা মুখ। আপনি জগদীশের সঙ্গে আসছিলেন না? তার পেছনে সরকারি গুপ্তচর আছে। ধরা পড়লে দুজনেই ধরা পড়তেন, প্রভাকর মিশ্র সমেত। সে কি, জগদীশ এখন কোথায়? গা ঢাকা দিয়েছে, বুঝতে পেরেছে হাওয়ার পালে লাগছে না। যদি সে ধরা পড়ে? মরবে, গোয়ারের মতো মরবে। আচ্ছা, আপনি প্রভাকর মিশ্রকে বাঁচিয়ে রাখতে চাইছেন কেন? ভয় পেও না, একদম ভয় পেও না, চুপ করো। আমরা আমরা পণ্ডিত প্রভাকর মিশ্রের লোক। তুমি যদি চেঁচিয়ে ওঠো তাই। সর্দার, ছেড়ে দাও। প্রভাকর মিশ্র কোথায়? কে কে? আমি জগদীশ। জগদীশ? যাক বাবা, আমি খুব নিশ্চিন্ত হলাম, খুব দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু এই কি বেশে এসেছো তুমি? পরম বৈষ্ণব হয়ে শেষ পর্যন্ত এই বেশে? বৈষ্ণব পণ্ডিত প্রভাকর মিশ্র হাতে তলোয়ার তুলে নিয়েছেন, আর আমার এই সামান্য ছদ্মবেশে। আরে আয়ুষ্মান বাবু, আয়ুষ্মান বাবু। রিয়াজ, তুমি ভয় পেয়েছো? শোনো, এ হচ্ছে আমার এক রত্ন, না কাটা হিরে। এর নাম জগদীশ। জগদীশ, ওর নাম রিয়াজ। রিয়াজ বাবা, এদেরকে একটু জল দেবে? নিশ্চয়ই। আরে 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 আয়ুষ্মান বাবু, আয়ুষ্মান বাবু। কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না বাবা। আমার মতো পাপীকে আপনার চেনার কথা নয় বাবা। আমি ইনি আমাদের পরম বন্ধু। না না বাবা, আমি কারো বন্ধু নই। আমি একজন ডাকাত, মা ভবানীর উপাসক, নাম মেঘাই সর্দার। আপনি মেঘাই সর্দার? আমাকে আপনি আজ্ঞে করে আমাকে আর অপরাধী করবেন না। অনেক কালই তো মেখেছি এই দু হাতে, টাকা করি, ধন সম্পদ অনেক জমিয়েছি, কিন্তু খরচের রাস্তা কোথায়? জঙ্গলে জীবন কাটে, কালী সাধক আমি। মা ভবানী আমাদের রক্ষা কবচ। যদিও আমার নরবলি দেওয়া নিয়ে অনেক রটনা আছে, তবু বলি আমি নরহত্যা করি না। আর আপনাকে দর্শন করতে এসেছি মূলত তিনটে কারণে। কি কারণ? প্রথমত, এই জগদীশ। ছদ্মবেশ নেওয়া সত্ত্বেও জগদীশের প্রাণ সংশয় ছিল। দ্বিতীয়ত, আপনার কথা আমি অনেক শুনেছি। কানের সঙ্গে চোখের বিবাদটা মিটিয়ে নেওয়া জরুরি ছিল। আর আর আমি একজন শাক্ত। ডাকাতিতে করা অর্থে অনেক রক্তের দাগ লাগা আছে আমাদের। কিন্তু যে কাজ আপনি শুরু করেছেন তাতে যে বহু অর্থের প্রয়োজন। বলছিলাম, আমাদের সেই সঞ্চয় যদি আপনার কোনো কাজে লাগে। মেঘাই, আমার দুটো প্রশ্ন আছে। আদেশ করুন। কি কাজে নেমেছি আমি, তার কতটুকু জানো তুমি? সারা নবদ্বীপের গণকরা বলে বেড়াচ্ছে এক হিন্দু রাজার কথা। এই নবদ্বীপেই নাকি
গোকুলের কেষ্ট ঠাকুরের মতো বড় হচ্ছেন তিনি, আর তার জন্য জমি তৈরি করছেন আপনি। আপনি নাকি বাংলার নতুন ইতিহাস লিখছেন এই বলেই রটনা হচ্ছে গুরুদেব। কি আশ্চর্য! কে এইসব রটনা করছে, আর কে বা আমাকে মরা এই বাড়ির মধ্যে এভাবে আগলে রাখছে? আচ্ছা, তোমরা কি জানো এই বাড়িতে ফৌজদারি রসদ থাকে? আমার খোঁজে সারা গৌড়বঙ্গ তোলপাড় হয়ে যাচ্ছে, অথচ এইখানে এই বাঘের ঘরে ঘোগ হয়ে বসে আছি আমি। আপনার দ্বিতীয় প্রশ্নের জন্য আমি অপেক্ষা করছি ঠাকুর। হ্যাঁ, আপনি আমাকে নিতান্তই আমাকে দূরে দূরে রাখতে চান, আপনি আজ্ঞে করবেনই। আচ্ছা মেঘাই, তুমি আমাকে কি সাহায্য করতে চাও? ডাকাত হয়ে তো কেউ জন্মায় না ঠাকুর, সব ডাকাতেরই একটা পূর্বের জীবন থাকে। আমারও একটা পূর্বের জীবন আছে। যেদিন প্রথম ডাকাত হলাম, কেড়ে খেতে শিখলাম, পশুর মতন ব্যবহার করতে শিখলাম, সেদিন থেকে মনে মনে আমি অন্য মানুষ। আপনার ওই তৃতীয় পক্ষের শ্বশুর শ্রীধর ঠাকুর, মঞ্জুশ্রীর বাপ। সুলতানি হারেমে এ খবর কে জানতে চেয়েছে? বিলের জল কিন্তু প্রচুর গভীর। মেঘাই সর্দার সাঁতার কাটে মাছের মতো। চলি গো সকলে, যদি বাঁচি এই যাত্রা আবার দেখা হবে।